হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর ওই যে দেখো, গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, তো খেলাধুলা স্টার্ট আর পড়াশোনা বন্ধ। সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে ফোন নিয়ে কার্টুন দেখা হয়ে গেল, আর এখন দুই ভাই বোনে মিলে এখন বল খেলছে। এই দেখো, এ ছুটছে আর ও ক্যাচ করছে, দুজনে মিলে। দেখো, ওই দেখো, বাগানে ছুড়ে দিয়েছে। আর কাপড় জামা সব মেলা কমপ্লিট হয়ে গেছে। আমার ভেতরে আছে, ওই যে ভেতরে, আর এখানে বাইরে পুচু সোনার আছে, মায়ের আছে, পূজার আছে। ওই সাইডেও মেলা হয়ে গেছে। আমার কতগুলো মেলা হয়েছে এখন পর্যন্ত, এগুলো আছে, এগুলো মেলবো। তো গ্রীষ্মের ছুটি পড়ে গেছে মানে এদের সাথে চিৎকার করে করে সারা দিনটা কেটে যাবে, মানে গলার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এরা তো কথা শোনবার পাত্র নয় একদম, দুজনেই। আর তো যাই হোক, চলো, এখন জলখাবার বানানো কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে জলখাবারে রুটি আর ভেন্ডি আলু ভাজা হবে। তো ভেন্ডি এখনও আসেনি, সবজিওয়ালাগুলো এখনও নিয়ে আসেনি। ভাই বলছে আমি দোকান থেকে পাঠিয়ে দিচ্ছি। তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, শুধু ভেন্ডিটা কেটে ভাজলেই হবে। তো চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আর সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমার টাটা। না, আলু কেটে নিয়েছি, শুধু ভেন্ডিটা কাটতে বাকি আছে। তারপরে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আজকে মাথায় শ্যাম্পু দিলাম অনেকদিন বাদ, মানে প্রায় 3-4 দিন হলো। আর ওই দেখো, দেখো বই খাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পড়ার কোনো নাম চিন্তা নেই, এত বদমাস। আর ওইদিকে আমাদের ছোট্ট দুষ্টু সোনা এখন চিৎকার করছে ঠাম্মির কোলে বসে বসে। গান করো, গান করো, গান করো, গান করো, দেখি গান করো, গান করো, করো, গান করো, গান করো। তো ঠাকুর ঘরে চলে এলাম, এসে দেখছি তোমাদের দাদাভাই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। শুধু বলছে তুমি গোপাল সোনাকে স্নান করিয়ে দাও। তো আমি এখন গোপাল সোনাকে স্নান করাচ্ছি। আর তোমাদের দাদাভাই গোপাল সোনার জন্য দুটো সুন্দর সুন্দর জিনিস এনেছে। এই যে সেই জিনিসগুলো, এটা হচ্ছে সিংহাসনে পাতার আসন, ছোট ছোট। এটার মধ্যে তুমি শোয়াতেও পারো ঠাকুরকে। তো যাই হোক, একটা আসন ও সিংহাসনের মধ্যে পেতে দেবো, আর আরেকটা আসন গোপাল সোনার বিছানার মধ্যে পেতে দেবো। তো এটার মধ্যেও শুয়ে থাকবে। আর সিংহাসনটার মধ্যে পেতেছি, মানে পাতবো আর কি। তো এটা মানে এতটাই ছোট, আর আমার গোপাল সোনার জামাটা এতটাই বড় যে এটাতে, মানে যদি ও যখন এমনি যখন বস্ত্র না পরে থাকবে তখনই শুধুমাত্র দেখাবে, মানে স্নান টান করানোর সময়। আর স্নান করিয়ে পরে যখন বস্ত্র পরিয়ে ওকে বসাচ্ছি, তো এটা এতটাই ছোট, দেখতে পাওয়া যাচ্ছে না। মানে কিছু যে তলার মধ্যে আছে ও সিংহাসনের ওপরটায় আসন, সেটা বুঝতে পারা যাচ্ছে না। ও যে দেখা যাচ্ছে শুধু, কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। তো যাই হোক, একটা সিংহাসনের মধ্যে তোমাদের দাদাভাই বললো এটা আসন, তো এটার মধ্যে গোপালকে বসাবে। তো আমি সিংহাসনের মধ্যে একটা পেতে দিলাম। আর এই যে ওর স্নান করিয়ে দিয়েছি, ওকে একটা কাঁচা জামা পরিয়ে দিয়েছি। তো ওর না যে মাথার মুকুটটা আছে, সেই মাথার মুকুটটা, চুলটা ওর এতটাই বড় লাগানো হয়েছে, তো সেটা আরো কি বসছিল না। তো তাই ভাবলাম যে অন্য মুকুট পরালে ভালো হয়। তো সাজি ভর্তি ফুল নিয়ে চলে এসেছি। গোপাল সোনাকে স্নান করানো তো হয়ে গেছে, এবার ওকে ফুল দিয়ে সাজিয়ে দেবো। তো ফুল দিয়ে সাজাবো কি, ওর মুকুটটা খালি খুলে পড়েই যাচ্ছে বারবার ধরে। তো তাই ভাবলাম যে ওই মুকুটটা খুলে, মানে রূপোর মুকুটটা খুলে পরে ওকে একটা কাপড়ের মুকুট পরানোই ভালো, কারণ মাথা থেকে খালি পরে পড়ে যাচ্ছে। আর রূপোর মুকুটটা এতটাই ছোট, ওটা ওটা চুল চুল দিয়ে মানে ঠিক মতো বসানো যায় না। তোমাদের দাদাভাই কি করে বসায় আমি জানি না। তো অন্য একটা লাল কালারের মুকুট ওকে পরিয়ে দিলাম। এটা যাই হোক মাথাটাতে বসেছে, কারণ এটার মুখটা অনেকটাই বড়।
চলো এবারে গোপাসনাকে ফুল দিয়ে সাজিয়ে দিই। তোমাদের দাদাভাই অলরেডি পুরো পুজোটা করে চলে গেছে, শুধু গোপাসনাকে স্নান করানোটাই বাকি ছিল। তো চলো। আর এই একটা আসন আমি ওর বিছানাটার মধ্যে পেতে দিয়েছি, ওটাতেও ঘুমাবে। তো আমি কি পুজো দেবো, তোমার দাদাভাই সমস্ত পুজো দিয়ে চলে গেছে। দেখো এই যে আমাদের গাছের ফুল, টাটকা একদম ফুল তুলে পুজো দিয়ে গেছে। আর ওই যে কাকিমাটা আছে, ওই কাকিমা অনেক ফুল নিয়ে আসে, সকালবেলা যখন হাঁটতে যায় তখন অনেক ফুল নিয়ে আসে। তো আজকে মনে হয় সেই ফুলগুলো তোমাদের দাদাভাই দেয়নি, না এই সাজির মধ্যে আছে, এই যে সাজির মধ্যে আছে। তো পুজো দেওয়া তো কমপ্লিট, তাহলে আমি আর কি করব, ঠাকুরকে একটু ভোগ দিয়ে দিলাম। চলো একবারে রান্না বান্না সারিলাম। কি করছো তুমি রাজনীশ? আমাদের বাড়িতে না রকম রকম রান্না হয়, কেউ আমিষ খাবে কেউ নিরামিষ খাবে। এই যেমন তোমাদের দাদা ভাই এখন নিরামিষ খাওয়া শুরু করেছে, তো তাই ওর জন্য আর মায়ের জন্য নিরামিষ রান্না করলাম, লাউ দিয়ে ছোলার ডাল। আর এখানে আমি আমিষ রান্না করছি, যেখানে আমিষ রান্না করি সেই ছোট গ্যাসটা না শেষ হয়ে গেছে, তাই রান্নাঘরে করতে বাধ্য হলাম। তো রান্নাঘরে সব রান্নাটা করলাম, প্রথমে নিরামিষগুলো করে নিলাম। এখানে যেমন লাউ দিয়ে ছোলার ডাল আছে, যেটা মা তোমাদের দাদা ভাই আর ওই যে কাকিমাটা ওর জন্য করেছি। আর এখানে আছে মুগের ডাল করেছি। আর আছে এখানে দেখো শশা কেটেছি, স্যালাড, শশা কেটেছি। আর পেঁয়াজ তেজ কাটাগুলো এইদিকে আছে, যেখানে মাছ টাছগুলো আছে। এখানে আছে করলা ভাজা। আর এখানে আছে মানে মাছটা আজকে ভেজেই রেখেছি, আজ ঝোল টোল কিছু করিনি, যেহেতু ডাল হয়েছে তো ঝোল টোল খাওয়া সেরকম ভাবে সবাইকে ইচ্ছে নেই। মাছগুলো আজকে ভাজাই রেখেছি, মাছটা বেশ টাটকা ছিল, ভাজা খেতে খুব ভালো লাগবে। আর এখানে আছে লাউ দিয়ে মাছের তেল, যেটা আমরা খাবো। তো চলো এবারে খাওয়া দাওয়া সবাইকে শুরু করা যাক। তো আর এখানে পেঁয়াজ কাটা আছে। এখানে দেখো আমার মেয়ে আর ছেলে ওরা গাড়ি চালাচ্ছে, মানে সিঁড়ির যে ধাপিটা আছে সেটার মধ্যে বসে কি করছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজছে সন্ধ্যে 6:30। তোমার দাদাভাই এই যে রেডি হয়ে বসে আছে দোকান যাবে বলে। তো তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে। তোমরা প্রায় আমার শর্টস ভিডিওতেই বলো আর ব্লগ ভিডিওতেই বলো, রিসেন্ট এই গত 1 মাস কি 1.5 মাস হবে তোমার দাদাভাই গলায় তুলসী মালা নিয়েছে। তো আমার আমার প্রশ্ন হচ্ছে যে তুমি এত কম বয়সে কেন তুলসীমালা নিয়েছো? তো আমার এই প্রশ্নটাই যদি তোমাদের থেকে থাকে, তো আজকে সেই প্রশ্নের উত্তর তোমাদের দাদাভাই দেবে। তো চলো তোমার দাদাভাইকে সরাসরি জিজ্ঞেস করি। তো তো বন্ধুরা, আমাকে এখন সবাই বলছে তুমি এত কম বয়সে তুলসী মালা নিয়ে নিয়েছো, জব করছো, তারপরে আমি নাকি বৈষ্ণব হয়ে গেছি। বৈষ্ণব হতে পারিনি, বৈষ্ণব হওয়া অত সহজ নয়, কারণ একটা ধাপ আছে, প্রত্যেকটা ধাপে ধাপে জীবনের সমস্ত কিছুকে ত্যাগ করে তবে যে বৈষ্ণব হওয়া যায়। তো বৈষ্ণব হতে গেলে যে সকল জিনিসগুলো দরকার হয় সেগুলো আমরা আমাদের জীবনে সেগুলো মানে আস্তে আস্তে সেগুলোকে আমরা ধারণ করছি। হ্যাঁ, যেমন হরিনাম জপমালা, জপমালা থেকে কণ্ঠীমালা, এবং কণ্ঠীমালা নেওয়ার নিয়ম হচ্ছে যে আমরা যেন সমস্ত রকম মানে অখাদ্য কুখাদ্য বর্জন করে মানে যেগুলো আমাদের খাওয়া উচিত মনুষ্য জীবনে সেগুলোই গ্রহণ করা উচিত। মানে আমরা কৃষ্ণকে যেগুলো দিতে পারি সেবাতে প্রসাদ হিসাবে সেগুলোই যেন আমরা গ্রহণ করি। তো এই যে মালা নেওয়া বা কৃষ্ণ নাম করা বলছে, আমরা ভাগবতম বা অন্যান্য জায়গাতেও দেখেছি যে কৃষ্ণ জ্ঞানের মধ্যেই সমস্ত রকম পৃথিবীর যাবতীয় জ্ঞান। যদি কেউ কৃষ্ণ জ্ঞান তত্ত্ব লাভ করার চেষ্টা করে, তাহলে সে কিন্তু পৃথিবীর সমস্ত জ্ঞানে তার মধ্যে উদয় হয়। কৃষ্ণ কৃপা ছাড়া কিন্তু কোনো জ্ঞান তা কোনো ব্যক্তির মধ্যে উদয় হতে পারে না। কারণ আমরা জানি যে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ, গীতা থেকেই নেওয়া যাক, গীতাতে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন রাত্রিবেলা দুর্যোধন আর অর্জুন দুজনেই কৃষ্ণের কাছে এসেছে। আমরা জানি যে মহাভারতে শ্রীকৃষ্ণ পরমেশ্বর শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন যে তিনি অস্ত্র ধারণ করবেন না, তিনি শুধুমাত্র দর্শক হয়ে থাকবেন।
তো আর এখানে যেহেতু অধর্মের নাশ হতেই হতো, ঠিক আছে, এবং ধর্মের জয় সর্বদাই হবে, কৃষ্ণ সবসময় ধর্মের পক্ষেই থাকবেন, সেটা সবাই জানে। যুধিষ্ঠির পর্যন্ত সেটাই জানতো যে শ্রীকৃষ্ণ যেদিকে আছে সেদিকেই জয় হবে, ধর্মের জয় হবে। তো এবারে শ্রীকৃষ্ণের কাছে এসছে যখন অর্জুন আর দুর্যোধন, তখন দুর্যোধন বলছে ঠিক আছে তাহলে আমি তোমার কাছে তোমার যে সেনা আছে, নারায়ণী সেনা আমার হয়ে লড়াই করবে। ঠিক আছে, তোমার কাছে তাহলে দিয়ে দিল। তো তারপরে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, আমি তো একবার ভয় পেয়ে গেছিলাম, তুমি যেহেতু দুর্যোধনকে প্রথম চান্স দিলে, যে সে কি চাইবে, আমি বলছে যে তোমাকে না চেয়ে বসে। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণ বলছে ও চাইতেই পারবে এমনি, কারণ আমি তো তার বুদ্ধির মধ্যে সেটা আস্তরণ দিয়ে রেখেছি, যে সে তার মধ্যে শুভ বুদ্ধি উৎপন্ন হবে না যতক্ষণ না তার মধ্যে ভক্তি থাকবে। তো সেই জন্য আর কি দুর্যোধন শত চেষ্টা করেও কিন্তু শ্রীকৃষ্ণের সান্নিধ্য বা কৃপা লাভ করতে পারলো না, এবং অর্জুন তার কৃপা লাভ করতে পারলো এবং সারথি হয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গ দিল। এটা আমরা সবাই জানি। তারপরে জিনিস আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনের সঙ্গ দিয়ে এবং তারা এই ধর্মের যে পরাকাষ্ঠা সেটা প্রতিষ্ঠা করলো এবং ধর্মের স্থাপন করলো। তো এই ক্ষেত্রে এখানেই আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ যদি না চায় তাহলে কোনো জ্ঞান কিন্তু আমাদের মধ্যে উদয় হবে না। তাই সেই জন্য আর কি সমস্ত এই যে আমাদের এডুকেশন সিস্টেম যেটা আছে সেখানে যাবতীয় কিছু যে যা পড়ছে, কেউ ইংলিশ মিডিয়ামে, কেউ বেঙ্গলি মিডিয়ামে, যে যাই পড়ছে পড়ুক, সেখানে যেন সবাই কৃষ্ণ জ্ঞান লাভ করে। যদি কৃষ্ণ জ্ঞান লাভ করে তবেই কিন্তু প্রকৃত শিক্ষা আমরা পেতে পারি এবং আমাদের মধ্যে মনুষ্যত্ব এবং ধর্ম অধর্মের প্রতি ভেদাভেদ করার যেমন ক্ষমতা আমাদের মধ্যে জেগে ওঠে এবং আমরা কৃষ্ণ ভক্তি লাভ করে আমরা এক সৎ পথে চলতে পারি জীবনে। সেই জন্যই কৃষ্ণ চর্চা, কৃষ্ণ জ্ঞান লাভ এবং কৃষ্ণ নাম করা দরকার। তো এই জন্যই তুমি গলায় তুলসী মালা পরেছো? হ্যাঁ, গলায় তুলসী মালা পরেছি কারণ আমি নিরামিষ ভোজি টোটালি হয়ে গেছি এবং আমার ভালো লাগে, নিরামিষ খেতে ভালো লাগে। মাছ, পেঁয়াজ, রসুন, মাংস এগুলোর থেকে আমি দূরে চলে এসেছি। মাংস থেকে অনেকদিন আগেই দূরে চলে এসেছিলাম শারীরিক কারণে প্রথমে, তারপরে আস্তে আস্তে ভক্তি পথে যেহেতু শ্রীকৃষ্ণ আমাকে সাহায্য করেছিলেন, হুম, সেটা যেভাবেই হোক মাংসটা ছাড়তে পেরেছি। সবাই কিন্তু সেটা পারে না। আজকে হঠাৎ করে সবাইকে ইচ্ছে হলো যে গরম গরম ছাতু দিয়ে কচুরি আর তার সঙ্গে কি খাওয়া যায় কি খাওয়া যায়, তো এই যে ঘুগনি তো বানানো হয়ে গেছে, আমার তরকারি বানানো হয়ে গেছে, আর আটাটা মেখে রেখেছি। আটাটা মেখে লেচি করা হয়ে গেছে আর ছাতুটা আমার ভাজা হয়ে গেছে, যে ঠান্ডা না করলে পুর ভরা যাবে না। তো এখানে ছাতুর পুর করা হয়ে গেছে আমার। ছাতুটাকে প্রথমে শুকনো খোলায় অল্প পরিমাণে তেল দিয়ে সেটাকে ভাজলাম, ভেজে পরে একটু লঙ্কা কুচি, একটু কস্তুরি মেথি, একটু নুন আর একটু চিনি, মানে স্বাদ মতো দিয়ে পরে ভাজলাম, তারপরে জল দিয়ে ওটাকে একটু ঠান্ডা হতে দিলাম। তো এখানে লেচি বানানো হয়ে গেছে, তো এটা শুধু পুর ভরতে বাকি আছে। আর এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে একটু জমাট বেঁধে যাবে। আর তার সঙ্গে আছে এই যে ঘন দুধের, একদম টাটকা দুধের সেমুইয়ের পায়েস। তো এই যে রুটি কিংবা লুচি বলো, একটু মিষ্টি মিষ্টান্ন না হলে না খেতে ভালো লাগে না। তো তাই সিমুই ছিল, সিমুই দিয়ে পায়েস বানিয়েছি। কাজু কিশমিশ যদিও নেই। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে এই যে গরম গরম কচুরি আর ঘুগনি, কার না খেতে ভালো লাগে বলো। তো ঝটপট চলে এসো আমাদের বাড়িতে যদি কারো খেতে ইচ্ছে করে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, এই মে মাসে বৃষ্টি ভাবা যায় এই প্রচন্ড গরমের মধ্যে? সত্যি এত গরমের মধ্যে একবার করে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু একটু ঠান্ডা হচ্ছে। যাই হোক, মানুষের বাঁচার মতো পরিবেশটা হচ্ছে। আর আমি আছি রান্নাঘরে, আর পড়তে বসতে তো মানে কি বলবো, আর গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, তো পড়াশোনার কোনো বালাই নেই, যেহেতু মা রান্নাঘরে আছে। এই যে দুজনকার উৎপাত শুরু হয়ে গেছে, বল নিয়ে পুরো বারান্দাটা ছুটে বেড়াচ্ছে। রান্নাঘর থেকে এই ঘরে এসে দেখি দুই ভাইয়ের কেরামতি দেখো, বলটা ছুটছে আর হাতে নিচ্ছে, আর আমাদের ছোট্ট রাজনীশ হেসে একদম গড়াগড়ি খাচ্ছে। হাসি দেখো ওর,
এক মুখ হাসি। আর ওখানে মা বিছানাতে শুয়ে আছে। তো চলো বন্ধুরা, খাবার দাবার করা কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টি এখনো বন্ধ হয়নি, জানি না ভাই আর তোমাদের দাদা ভাই দোকান থেকে কখন আসতে পারবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো, দুই ভাইয়ের এই যে ভাব দেখে পরে আমার মেয়ের এত মানে রাগ হচ্ছে যে তোর কথায় ভাই হাসছে, আমার কথায় হাসছে না কেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।